জি স্যার। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই আল্লাহর মধ্যে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজকে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। অধ্যায় নবম আর অধ্যায়ের নাম আমাদের জীবনে প্রযুক্তি। তো এখন আমরা প্রথমে জেনে নেব যে বিজ্ঞান কি, বিজ্ঞানী কে, প্রযুক্তি কি, শক্তি কি আর শক্তির রূপান্তর কি। কারণ আমরা যখন এই প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব তখন শক্তি এবং শক্তির রূপান্তরটা আমাদের জেনে থাকা ভালো। তো বিজ্ঞান, প্রথমে বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে, বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে, শব্দের অর্থ বিশেষ, আর জ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিজ্ঞান। সুতরাং কোনো বিষয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব্ধ জ্ঞানকেই বিজ্ঞান বলে। এরপরে বিজ্ঞানীকে, বিজ্ঞান যে এই বিশেষ জ্ঞানের অধিকারী তাকে বলা হয় বিজ্ঞান। এরপরে প্রযুক্তি কি? তো প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ হচ্ছে প্রযুক্তি। আমি আবার বলছি, শোনো, প্রযুক্তি হচ্ছে মানুষের কল্যাণের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকেই প্রযুক্তি বলে। এরপর আমরা জানবো শক্তি কি। শক্তি হচ্ছে কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। শক্তি কাকে বলে? কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। আর শক্তির রূপান্তর কি? শক্তির রূপান্তর হচ্ছে যে শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, এটাই শক্তির রূপান্তর বলে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাপ শক্তি। এখানে জ্বালানি ব্যবহার করার ফলে আমরা এই জ্বালানিটা যখন আমরা জ্বলবে তখন দেখা যাবে এখানে তাপ উৎপন্ন হলে তাহলে এখানে পানি যদি পাতলে থাকে তো পানিটা উত্তপ্ত হবে এবং জলীয় বাষ্প হয়ে উপরে যাবে। এই জলীয় বাষ্প যখন এখানে যখন আমরা কোনো দিকে ঢাকনা ব্যবহার করি তাহলে এটা উপর দিকে ধাক্কা দিই, তাহলে এখানে বোঝা যাচ্ছে তাহলে এখানে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এই জ্ঞান আমরা এই বিজ্ঞান থেকে, এই জ্ঞান তাপ যে এক প্রকার শক্তি, এই জ্ঞান আমরা বিজ্ঞান থেকে পাই। সুতরাং বিজ্ঞানের উদাহরণ আমরা জানলাম যে বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান বা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লব্ধ জ্ঞান। এখন আমরা জানবো হচ্ছে, এখন উদাহরণ দিব আমরা প্রযুক্তির উদাহরণ। আমরা দুপাশে গাড়ি দেখতে পাচ্ছি, একটা কার গাড়ি, এই পাশে একটা কার গাড়ি। কারণ এখানে এই কার গাড়িতে যখন আমরা এই জ্বালানি ব্যবহার করব, জ্বালানি ব্যবহার করার ফলে প্রথমে এখানে এটা হবে তাপ শক্তি উৎপন্ন করবে এই গাড়ি। এই তাপ শক্তি যখন আবার তাপ শক্তিটা পরে গতিশক্তিতে রূপান্তর হবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হবে এবং তাপ শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এর ফলে গাড়িটি এক স্থান থেকে এদিকে আর এক স্থানে চলে আসবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে গাড়ির দূরত্ব অতিক্রম করেছে। তাহলে আমরা এই প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ কার গাড়ি ব্যবহার করে আমরা এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারি। এরপরে প্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে আমরা দেখব এই চিত্রে বিভিন্ন ধরনের প্রযুক্তি। এই বিভিন্ন ধরনের প্রযুক্তিতে দেখো এখানে দেওয়া আছে প্রাচীনকালের প্রযুক্তি। প্রাচীনকালের প্রযুক্তিতে বিভিন্ন ধরনের আমরা এই দেখো যে বিভিন্ন ধরনের ধাতব পদার্থ দ্বারা এগুলো এই হাতিয়ারগুলো তৈরি। এই পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে পাথর দ্বারা একটা হাতিয়ার, পাথর দ্বারা তৈরি একটা হাতিয়ারের সাহায্য। আর আদিমকালের মানুষ গমের আটা তৈরি করতো, এবং ডাল এবং অন্যান্য দ্রব্য
তারা ইয়ে করত, প্রক্রিয়াজাত করত। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আলপিনের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে চাকুর মতো, ছুরির মতো দেখা যাচ্ছে। এইগুলো তারা বিভিন্ন ইয়েতে ব্যবহার করত, তীরের মাথায় ব্যবহার করত। এই তীর দিয়ে তারা পশু পাখি শিকার করত। যখন এই পিনগুলো কোনো প্রাণীর দেহে প্রবেশ করতো, প্রাণীর দেহে ঢুকতো, তখন সেই একটা বিষক্রিয়ায় বা অন্যান্য ব্যথায় অনুভব করতো, তখন সেই প্রাণী আর দৌড়াতে পারতো না, ফলে তারা প্রায় সহজে তারা শিকার করতে পারত। এছাড়া তারা এগুলো ওই অন্যান্য হাতিয়ার দিয়ে তারা মাটি গর্ত করে বিভিন্ন ধরনের ফসলের বীজ বপন করত। আর এছাড়া আমরা জানি যে আদিম যুগের মানুষরা প্রথমে সাধারণত বন জঙ্গলে বসবাস করত, আর সেখানে হিংস্র প্রাণীর একটা ভয়ভীতি ছিল। তো হিংস্র প্রাণীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই ধরনের হাতিয়ার ব্যবহার করত। এরপরে যে প্রযুক্তি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপ যন্ত্র কাকে বলে? যে যন্ত্র দিয়ে সাধারণত খালি চোখে দেখা যায় না এমন বস্তু দেখার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয়, সেই যন্ত্রকে বলা হয় মাইক্রোস্কোপ। আমরা সাধারণত খালি চোখে অনেকগুলো জীবাণু, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো আমরা দেখতে পাই না। হ্যাঁ, এমনকি বর্তমানে যে ভাইরাস এর নাম হচ্ছে করোনা ভাইরাস, হ্যাঁ, যে বর্ণসরে একটা করোনা ভাইরাস, আমরা কিন্তু টিভি পর্দায় দেখতে পাই যে আকার আকৃতি। এটা কিন্তু আসলে যে টিভির পর্দায় যেটা দেখি, এর মাইক্রোস্কোপের সাহায্যে ছবি নিয়ে কিন্তু এটা টিভিতে ছাড়ার পর বা অন্যান্য জায়গায় যখন পোস্টারে আমরা দেখি, আসলে এই যন্ত্র দিয়েই ওটাকে নিশ্চিত করার পরে ওর যে আকার আকৃতি তা নির্ধারণ করা হয়েছে। সুতরাং আমরা কোনো ক্ষুদ্র জিনিসকে বা যেটা খালি চোখে দেখা যায় না এমন জিনিসকে দেখার জন্য আমরা এই প্রযুক্তি ব্যবহার করে থাকি। এরপরে যে আধুনিক দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র কাকে বলে? দূরবীক্ষণ যন্ত্রের সংজ্ঞা হচ্ছে যে যন্ত্র দিয়ে কোনো দূরের জিনিসকে দেখার জন্য ব্যবহার করা হয় তাকে দূরবীক্ষণ যন্ত্র বলে। সাধারণত আমরা রমজান মাসের 1 মাস রোজা রাখার পরে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই যে আসলে আগামীকাল ঈদ হবে কিনা। হ্যাঁ, তাহলে এটা শুধু এই যন্ত্র দিয়েই এই চাঁদ দেখা কমিটি আছে বাংলাদেশে, এই চাঁদ দেখা কমিটি তাই এই যন্ত্র দিয়ে চাঁদ দেখার পরে নিশ্চিত করে যে আসলে চাঁদ উঠেছে কি ওঠেনি। সুতরাং এই দূরবীক্ষণ যন্ত্র দিয়ে মহাকাশে বিভিন্ন বস্তু, বিভিন্ন গ্রহ নক্ষত্র ও গ্রহণপুঞ্জ এবং অনেক দূরের জিনিস আমরা সাধারণত দেখে থাকি। সুতরাং এটা এই উপরের যে ছবিগুলো, এটা হচ্ছে প্রাচীনকালের হাতিয়ার, আর এই বর্তমানে মাইক্রোস্কোপ আর যে আধুনিক দূরবীক্ষণ যন্ত্র, এটা হচ্ছে আধুনিক প্রযুক্তি। এরপরে এ পর্যায়ে দেখো কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের কৃষি পণ্যের চাহিদা ব্যাপক, কারণ এদেশের মানুষ মানে বিদেশের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত। এছাড়া মাছ, ডাল, এবং অন্যান্য খাদ্য আমাদের আছে। এই খাদ্য চাহিদাটা আসলে কৃষি থেকে আসে। তো যখন আমরা আধুনিককালে যখন কৃষিতে আমরা প্রযুক্তি ব্যবহার ফলে বর্তমানে এর ফলন আমরা আগের তুলনায় প্রাচীনকালের কৃষিতে যে ফলন হতো, বর্তমানে আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করার ফলে এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আমরা এখন কৃষিতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তির
এখানে প্রথমে যান্ত্রিক প্রযুক্তি। এই যে যন্ত্র দেখা যাচ্ছে, এই প্রযুক্তির নাম হচ্ছে ট্রাক্টর। হ্যাঁ, এর সাহায্যে আমরা জমি সহজেই উত্তম রূপে অল্প সময়ে অধিক পরিমাণে জমি চাষ করতে পারি। হ্যাঁ, এর ফলে এই দ্বারা চাষ করলে মাটি গভীরভাবে চাষ করা যায়, ফলে সহজেই এখানে যে উদ্ভিদ থেকে যদি আমরা করে চাষ করি তাহলে সহজেই বেগবান হয় এবং এই জৈব এবং অজৈব সারগুলো উদ্ভিদে সহজেই সংগ্রহ করতে পারে। এছাড়া আমরা আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, যেমন সেচ পাম্প। এই সেচ পাম্প ব্যবহার করে আমরা খরা মৌসুমে অধিক পরিমাণে ফসল উৎপাদন করতে পারি। এরপরে দেখো রাসায়নিক প্রযুক্তি। তো জমিতে যখন ফসল হয়ে যায়, একসময় প্রাকৃতিকভাবে এই ফসলটা কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয়। এর ফলে ফসল হুমকি স্বরূপ হয়ে যায়। তখন এই ফসলকে রক্ষা করার জন্য আমরা কী করি, যে রাসায়নিক প্রযুক্তি ব্যবহার করি। যেমন কীটনাশক ঔষধ আমরা এই যে স্প্রে মেশিন দ্বারা ছিটিয়ে ফসলকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে পারি। তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ যে এই মানুষটা আসলে কী করতেছে, যে মুখে এই যে মাস্ক পরা আছে এবং হাতে এই যে স্প্রে মেশিনের একটা ধরা আছে এবং পিছনে একটা আছে, বাক্স আছে, এখানে ওষুধ দেওয়া আছে। এখান থেকে সে এই ফসলে এই স্প্রে মেশিন দ্বারা ওষুধ ছিটিয়ে ফসলকে কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করে। এরপরে দেখো জৈব প্রযুক্তি। তাহলে জৈব প্রযুক্তি নতুন শস্য উৎপাদনে সাহায্য করে। তো জৈব প্রযুক্তি হচ্ছে যে জৈব প্রযুক্তিটা হচ্ছে যে মানুষের কল্যাণের জন্য যে অধিক পুষ্টি সমৃদ্ধ উদ্ভিদ উদ্ভাবন করতে সহায়তা করে, উৎপাদনে সহায়তা করে। তো সুতরাং আমরা এই পর্যায়ে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার আমরা জানি। এরপরে এ পর্যায়ে তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্নের সমাধান করব আমরা। প্রশ্নটা কি জেনে নেওয়া যাক। প্রযুক্তি কি? কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের 4টি গুরুত্ব বা সুফল বর্ণনা করো। তো প্রযুক্তি কি এটা আমরা আগেই জেনেছি, তো আবার বলছি যে মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগকে প্রযুক্তি বলে। কৃষিতে আধুনিক প্রযুক্তির 4টি সুফল নিম্নরূপ। কৃষিতে আধুনিক প্রযুক্তির 4টি সুফল নিম্নরূপ। 1 নম্বর হচ্ছে ট্রাক্টর ব্যবহার করে জমি চাষ করলে উত্তম রূপে অল্প সময়ে অধিক জমি চাষ করা যায়। আমি আবার বলছি, ট্রাক্টর ব্যবহার করে জমি চাষ করলে উত্তম রূপে অল্প সময়ে অধিক জমি চাষ করা যায়। এরপরে সেচ পাম্প ব্যবহার করে খরা মৌসুমে অধিক ফসল উৎপাদন করা যায়। আবার সেচ পাম্প ব্যবহার করে খরা মৌসুমে অধিক ফসল উৎপাদন করা যায়। 3 নম্বর, কীটনাশক ব্যবহার করে পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করা যায়। আবার বলছি আমি, কীটনাশক ব্যবহার করে পোকামাকড়ের হাত থেকে ফসলকে রক্ষা করা যায়। এরপর 4 নম্বর, জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সমৃদ্ধ উদ্ভিদ উৎপাদন করা যায়। আমি আবার বলছি, জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টি সমৃদ্ধ উদ্ভিদ উৎপাদন করা যায়। এরপরে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখো ছবিতে দেখতে পাচ্ছি এরপরে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব। আমরা এতক্ষণ প্রযুক্তি নিয়ে আলোচনা করলাম যে প্রযুক্তি আমাদের জীবনকে কীভাবে আরও আরামদায়ক এবং সুখময় করে। তো এ পর্যায়ে আমরা প্রযুক্তির কিছু ক্ষতিকর প্রভাব আছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে পরিবেশ দূষণ।
এটা একটা হচ্ছে যে শিল্প বা কারখানা। এই কারখানাটা এখানে যে যন্ত্র আছে এটা একটা প্রযুক্তি। তো এই এই কারখানা চালু হলে কারখানায় তাহলে কী হচ্ছে, দেখা যাচ্ছে যে এখানে যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে এই যে এই ধোঁয়া, এই কারখানার চিমনি থেকে ধোঁয়া বের হচ্ছে, এগুলো ধোঁয়া বের হচ্ছে। তো এরপরে দেখো এই যে নিচে যে ইগুলো আছে, পাইপগুলো আছে, এই পাইপ থেকে এই যে পানি পড়তেছে জলাশয়। তো আসলে এই 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 যে উপরে যে বায়ু ধোঁয়া যে উপরে উঠতেছে, এর ফলে বায়ু দূষিত হচ্ছে। আর এই কারখানার যে বজ্রটা পানিতে, জলাশয় পানিতে পড়ার ফলে জলাশয় বা নদী পানি দূষিত হচ্ছে। এভাবে প্রযুক্তি যদি আমরা আমাদের সতর্কতাভাবে যদি আমরা ব্যবহার না করি, তাহলে এই প্রযুক্তিটা আমাদের জীবনে ক্ষতিকর প্রভাব পড়বে। এর ফলে কী হচ্ছে, আমাদের বায়ু এবং পানি দূষিত হচ্ছে। পরের চিত্রে দেখা যাচ্ছে একটা ট্যাঙ্ক বা যুদ্ধ অস্ত্র। তো আমরা সাধারণত যুদ্ধের ক্ষেত্রে ট্যাঙ্ক, বন্দুক, বোমা এগুলো সাধারণত ব্যবহার করি। তো এই আসলে কোনো দেশকে রক্ষা করার জন্য বা কোনো জাতিকে রক্ষা করার জন্য যে এই যুদ্ধ অস্ত্রগুলো ব্যবহার করা হয়, তো এগুলো যদি যথাযথভাবে সঠিকভাবে যদি আমরা ব্যবহার না করি, হ্যাঁ, অযথা যদি এক দেশ আরেক দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়, তাহলেও এই পরিবেশ দূষিত বা আমাদের জীবনে একটা দেশে বা জাতির জন্য খুবই ক্ষতি হবে। তো আমরা এখন এই প্রযুক্তির ক্ষতিকর প্রভাব আমাদের পরিবেশের উপর কী প্রভাব ফেলছে এই নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা যে এখানে প্রযুক্তির ক্ষতিকর প্রভাব চিত্র সহকারে দেখলাম, এখান থেকে আমরা একটা প্রশ্ন তৈরি করতে পারি। যেমন প্রযুক্তির অপব্যবহারের ফলে পরিবেশ দূষণের 3টি কারণ লেখো, আর প্রযুক্তির অপব্যবহার রোধে তোমার 3টি পরামর্শ লেখো। তো এখন আমরা এই ছবি দেখেও এই প্রশ্নের আমরা উত্তর দিতে পারি। যেমন প্রযুক্তির অপব্যবহারের ফলে পরিবেশ দূষণের 3টি কারণ নিম্নরূপ। 1 নম্বর কারণ হচ্ছে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করলে বায়ু দূষিত হয়। আমরা যদি বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করি, তাহলে এখানে বায়ু দূষিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কয়লা পুড়ালে এক ধরনের ধোঁয়া বা হয়, এই ধোঁয়াতে একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড থাকে। এই কার্বন মনোঅক্সাইডটা বায়ুর সঙ্গে মিশলে বায়ুকে দূষিত করে। এরপরে 2 নম্বর, কারখানার বজ্র পানিতে ফেললে নদী বা জলাশয়ের পানি দূষিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারখানায় যে বজ্রগুলো জলাশয়ের মধ্যে পড়তেছে। আসলে এই কারখানায় যে বজ্র, এখানে তো বিভিন্ন ধরনের দূষিত পদার্থ, বিভিন্ন ধরনের জীবাণু থাকে। তো যখন পানি এই পানিতে যখন এই জীবাণুযুক্ত পানি বা ময়লাযুক্ত পানি যখন এই জলাশয়ে পড়ে, তখন স্বাভাবিকভাবে পানি দূষিত হয়ে যায়। এরপর 3 নম্বর দেখো যে গাড়িতে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করলে বায়ু দূষিত হয়। আমরা বিভিন্ন বাস, ট্রাক, বিভিন্ন গাড়িতে আমরা ডিজেল এগুলো ব্যবহার করি। এগুলো পুড়ে কী হয়, আমরা দেখি যে গাড়িতে এক ধরনের ধোঁয়া বের হয় গাড়ি থেকে। আসলে এই ধোঁয়াটা বায়ুর সঙ্গে মিশে বায়ুকে দূষিত করে। এরপরে এখন আমরা পরিবেশ দূষণ রোধে 3টি পরামর্শ জানব। তো আমাদের কি করতে হবে, 3টি পরামর্শ দিতে হবে। কি পরামর্শ? 1 নম্বর হচ্ছে যে কারখানার চিমনিতে রাসায়নিক ছাঁকনি ব্যবহার করতে হবে। এখানে যে ধোঁয়া বের হচ্ছে, এই ধোঁয়াতে যদি আমরা রাসায়নিক ছাঁকনি ব্যবহার করি, তাহলে এই ধোঁয়াগুলো আর বের হবে না। এই ধোঁয়া বায়ুকে স্পর্শ করবে না। রাসায়নিক ছাঁকনির মধ্যে এই ধোঁয়াগুলো থাকবে, শুধু গরম বাতাস বা গরম বায়ু এখানে উপরে যাবে, এটা বায়ু দূষিত হবে না। এখন 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে।
আমরা সাধারণত ফসলে মাঠে কীটনাশকের ব্যবহার কমাতে কীভাবে পারি, যে কিছু অন্যান্য ছাগল যে পাখি বসবাস করতে পারে এরকম একটা গাছের ডাল বিভিন্ন খেতে আমরা দিতে পারি। এতে কী হবে, পাখি ওই ডালে বসলে পোকামাকড়গুলো সহজেই খেয়ে ফেলবে পোকামাকড়কে, তাহলে কীটনাশকের ব্যবহার আমরা এভাবে কমাতে পারি। আচ্ছা, এরপর 3 নম্বর হচ্ছে যে কারখানার বজ্র পরিশোধন করে জলাশয়ে ফেলতে হবে। আমাদের এই যে বজ্র দেখতে পাচ্ছি, এই বজ্রগুলোকে কেমিক্যাল পদার্থ দ্বারা পরিশোধন করলে তাহলে আমরা এই বজ্রটা যদি এই বজ্রটা পরিশোধন হবে, আর শুধু পানি যে পানিতে কোনো জীবাণু থাকবে না, সেই পানি জলাশয়ে বা নদীতে পড়লে এই পানিতে আর কোনো দূষিত পদার্থ থাকবে না, পানিও দূষিত হবে না, নদী বা জলাশয় পানি তখন দূষিত হবে না। সুতরাং কারখানার বজ্র পরিশোধন করে জলাশয়ে ফেলতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নবম অধ্যায়ে আমাদের জীবনের প্রযুক্তি সম্পর্কে যেটুকু আমি আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরেও তোমরা আরও এই বইটা পুরোপুরি, এই অধ্যায়টা পুরোপুরি রিডিং করবে। পুরোপুরি রিডিং করলে এখান থেকে তোমরা আরও সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, বাম ডান নীলকরণ এগুলো তোমরা সহজেই করতে পারবে। আর তোমরা পড়ার পাশাপাশি ছবিগুলো লক্ষ্য করবে, ছবিতে কী নির্দেশনা দেওয়া আছে সেগুলো মেনে চলবে। এ পর্যায়ে এখন তোমাদের সামনে আমি বিদায় নিতে চাচ্ছি। বিদায় মুহূর্তে দুটো লাইন তোমাদের কবির ভাষা শোনাই, যে পণ্ডিত মশাই বিদায় খুশি, শিক্ষা করেন দান, ছাত্রছাত্রী বৃত্তি পেলে বেড়ে যায় তাদের মান। তো তোমরা এবছর পিএসসি পরীক্ষা দিবে, আশা করি সংখ্যাগরিষ্ঠ ছাত্র বৃত্তি পেয়ে তোমরা শিক্ষকের মান এবং সম্মান বাড়াবে। এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবার দীর্ঘায়ু কামনা করে এবং সবার কাছ থেকে আমি দোয়া চেয়ে নিয়ে আজকের এই অনলাইনে ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।